অভিজ্ঞাপন। নমস্কার, সুপ্রভাত। অভিজ্ঞাপনের আরও একটি পর্বে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি স্বাগত। আজকে আপনাদের সঙ্গে আমি রয়েছি কোয়েল এবং আমি রয়েছি সুস্মিতা। আজ 10ই জুন, পৃথিবীর প্রতিটি কোণে থাকা মানুষের হৃদয়ের সুর মেলানোর দিন। আজ ইন্টারন্যাশনাল ডে ফর ডায়ালগ অ্যামং সিভিলাইজেশন। আমরা কে কোন ভাষায় কথা বলি, কোন সংস্কৃতিতে বড় হয়েছি, সেটা বড় কথা নয়। বড় কথা হলো আমরা একে অপরকে কতটা শুনছি, কতটা বুঝছি। কারণ সংলাপ ছাড়া কোনো সম্পর্কই গড়ে ওঠে না। আর পৃথিবীটাকেও বাসযোগ্য রাখতে হলে আমাদের বারবার একে অপরের সাথে কথা বলা খুব জরুরি। আর তাই প্রতি বছর 10ই জুন বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক সংলাপ দিবস, অর্থাৎ ইন্টারন্যাশনাল ডে ফর ডায়ালগ অ্যামং সিভিলাইজেশন। এই দিবসের মূল লক্ষ্য হল বিভিন্ন সভ্যতা, সংস্কৃতি এবং জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক বোঝাপড়ার সেতু বন্ধন গড়ে তোলা। কারণ সংলাপই পারে মানুষের মধ্যে দূরত্ব কমাতে, ভুল বোঝাবুঝির দেওয়াল ভেঙে দিতে এবং শান্তি ও সম্প্রীতির এক সুন্দর পৃথিবী গড়ে তুলতে। 2024 সালের 7ই জুন জাতিসংঘের সাধারণ পরিষদে একটি রেজলিউশন গৃহীত হয়েছিল। সেই রেজলিউশনের মাধ্যমেই 10ই জুনকে এই আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। বিশ্বজুড়ে ক্রমবর্ধমান অস্থিরতা এবং সংঘাতের প্রেক্ষিতে এই দিবসটি অত্যন্ত প্রাসঙ্গিক। এটি বোঝায় যে কোনো সভ্যতাই একে অপরের সাথে সংঘাত নেই, বরং সংঘাত মূলত স্বার্থ এবং অজ্ঞতার কারণে ঘটে থাকে। এই দিনটি সেই অজ্ঞতা দূর করে এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা দেয়। সভ্যতা শব্দটা শুনলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে পুরনো পাথরের মন্দির, গঙ্গার ধারের কোনো প্রাচীন জনপদ কিংবা পিরামিডের ধুলোমাখা ইতিহাস। কিন্তু জানেন কি, এই সভ্যতা কোনো স্থির বস্তু নয়। সভ্যতা হলো মানুষের দীর্ঘ অভিজ্ঞতার নির্যাস, তার সংস্কৃতি, তার ভাষা, তার গান, তার প্রার্থনা। আর আজকের এই দিনটি আমাদের মনে করিয়ে দিচ্ছে যে আমরা কে কোথায় আছি, কে কোন ভাষায় কথা বলছি, সেটা বড় কথা নয়। বড় কথা হলো আমাদের প্রত্যেকের ভেতরেই সেই আদিম এবং অকৃত্রিম মানবিকতা। প্রাচীনকালে যখন মানুষ একে অপরকে জানত না, তখন ভয় ছিল, কিন্তু যখন মানুষ একে অপরের সাথে কথা বলেছে, তখনই জন্ম নিয়েছে বিনিময়। আর এভাবেই এক সভ্যতার জ্ঞান অন্য সভ্যতায় পৌঁছে গিয়েছে। আজকের এই আধুনিক পৃথিবীতে, যেখানে ইন্টারনেট আমাদের আঙুলের ডগায় বিশ্বকে এনে দিয়েছে, সেখানেও আমরা কেন মাঝে মাঝে নিজেদের গুটিয়ে নিই? কেন আমরা অন্যের সংস্কৃতি বা ভিন্ন মতকে দেখে ভয় পাই? কারণ আমরা সংলাপটাই হারিয়ে ফেলছি। আজকের এই দিনে আসুন না আমরা নিজেদের ছোট ছোট দেয়ালগুলো ভাঙি। একজন মানুষ অন্যজনের চোখের দিকে তাকিয়ে যখন একটা হাসি মুখ উপহার দেয়, সেটাই কিন্তু সবচেয়ে বড় সংলাপ। যখন আমরা অন্য কোনো দেশের বা অন্য কোনো ধর্মের মানুষের একটা গান শুনে মুগ্ধ হই, তখন কি আমরা আর আলাদা থাকি? তখন তো আমরা সবাই মিলে একটা বিশাল মানব সভ্যতার অংশ হয়ে যাই। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, বিশ্বজুড়ে আমার ঘরখানি ঢাকি। তিনি চেয়েছিলেন সংকীর্ণতার গণ্ডি পেরিয়ে মানুষকে ভালোবাসতে। আজকের এই দিনটা সেই রবীন্দ্রনাথের সেই স্বপ্নের আরেক নাম, সভ্যতাগুলোর মধ্যে মেলবন্ধন। আজ 10ই জুন, আসুন আজ আমরা শপথ নিই, আমরা ঘৃণা নয়, সংলাপ দিয়ে জয় করব
এই পৃথিবীটাকে। परिवारों को सोलर रूफटॉप लगाने के लिए सरकार मदद करेगी। 300 यूनिट मुफ्त बिजली मिल रही है सब्सिडी, अपना पैसा अब बचा ले, 300 यूनिट हर महीने मुफ्त पाले, 300 यूनिट मुफ्त पाले, 300 यूनिट मुफ्त पाले। माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के विजन से बिजली बिल से मुक्ति और बिजली की बचत के लिए पीएम सूर्य घर मुफ्त बिजली योजना का शुभारंभ किया जा रहा है। आप भी बेहद सरल प्रक्रिया द्वारा अपना रजिस्ट्रेशन करवाएं और 300 यूनिट मुफ्त बिजली हर महीने पाएं। सौर की शक्ति, बिजली बिल से मुक्ति। अधिक जानकारी के लिए pmsuryaghar.gov.in पर संपर्क करें। भारत सरकार द्वारा जनहित में जारी। হেপাটাইটিস এ বা ডায়রিয়া জলবাহিত রোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে, কিন্তু একটু সচেতনতাই আপনার সুরক্ষা। সবসময় জল ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করুন। শুধু পান করা নয়, হাত মুখ ধোয়ার জন্যও ব্যবহার করুন পরিষ্কার জল। খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন। রাস্তার কাটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ওআরএস রাখুন। খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা। ইতিহাসের সেই অমূল্য স্মৃতিগুলিকে সঙ্গে নিয়ে এবারে চলুন দেখি আজকের দিনের পাতায় উল্লেখযোগ্য কিছু ঘটনা। 1610 সালে আজকের দিনেই মহান জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি শনি গ্রহের দ্বিতীয় চক্র বা বলয় পর্যবেক্ষণ করেন। 1905 সালের আজকের দিনেই অবনীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে গড়ে উঠেছিল বঙ্গীয় শিল্পকলার নবযুগের সূচনা, বেঙ্গল স্কুল অফ আর্ট। আজকের দিনে 1972 সালের ভারতের প্রথম শীততাপ নিয়ন্ত্রিত যাত্রীবাহী জাহাজ হর্ষবর্ধন সমুদ্রযাত্রা শুরু করে 10 জুন, অর্থাৎ আজকের দিনেই। আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ, যেমন 1859 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন ভারতীয় যোগ সাধক, দার্শনিক, ধর্মগুরু সন্তদাস কাঠিয়া বাবা। তাছাড়া 1908 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন ভারতীয় স্থলসেনার প্রাক্তন প্রধান জেনারেল জয়ন্তনাথ চৌধুরী। 1955 সালের আজকের দিনেই জন্মগ্রহণ করেছেন ভারতের প্রখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোন। তাছাড়া 1960 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেছেন জনপ্রিয় তেলুগু চলচ্চিত্র অভিনেতা নন্দমুরি বালকৃষ্ণ। তাছাড়া আজকের দিনে আমরা হারিয়েছি কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গকে, যেমন 1877 সালে প্রয়াত হন বাংলার বিশিষ্ট সমাজপতি মহারাজা রমানাথ ঠাকুর। তাছাড়া 1984 সালের আজকের দিনে প্রয়াত হন বাঙালি লেখক অতুল চন্দ্র সেন। এই ছিল আজকের দিনে ইতিহাসের পাতায় ঘটে যাওয়া বিশেষ ঘটনাবলী। এবারে চলে যাব আপনাদের চিঠিপত্রে। প্রথম চিঠিখানি লিখেছেন বৃন্দাবন ঘোষ, আশীর্বাদ আবরার মাঠ, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। লিখছেন, সবুজ হোক ধরার প্রাণ। প্রিয় বিজ্ঞাপন, অত রং থাকতে সবুজের এত কদর কেন? তার উত্তরে একথা বলাই যায়, সবুজ এমনই একটি রং যা আমাদের চেতনাকে বৃদ্ধি করে, উজ্জীবিত করে, যা আমাদের মনে প্রবল আনন্দ এনে দেয়। তাই প্রতি বছর বন দপ্তর বলে, গাছ লাগাও, প্রাণ বাঁচাও। কারণ গাছের পাতা সবুজ, তাই গাছই এই ধরাকে সুস্থ রাখবে, সুন্দর রাখবে। সেজন্য গাছ লাগানোকে একটা উৎসবের পর্যায়ে নিয়ে যাওয়া হয়। সবুজ যদি পৃথিবীর চারদিকে ভরে যায়, এই সবুজের টানে বৃষ্টি আসে বলে আমাদের ধারণা হয়।
এই যে আমরা দেখি খরা হচ্ছে বা প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলছে, এর মূল কারণ হচ্ছে ব্যাপকভাবে বৃক্ষনিধন। একসময় স্লোগান ছিল একটি গাছ একটি প্রাণ। তারপর বন কমিটি সেই স্লোগান বদলে দিল, বলল একটি কাজ অনেক প্রাণ। প্রকৃতপক্ষে বিচার করলে কথাটা এক প্রকার সত্যই বটে। গাছ যেমন আমাদের প্রচুর অক্সিজেন দেয়, গাছের কাণ্ড শাখাকে শুকিয়ে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। তাই ব্যাপক আন্দোলন করে মানুষের কানে এই ধারণা ঢুকিয়ে দিতে হবে যে গাছ ছাড়া বাঁচার উপায় নেই। সবুজ চাই সবুজ, সবুজ না থাকলে আমাদের অস্তিত্ব নাই হয়ে যাবে। সবুজের আহ্বান তাই আজকে সমবেতভাবে করতে হবে। সবুজ আনয়নের জন্য এবং এর মাধ্যমে ধরার প্রাণকে উজ্জীবিত করার জন্য আমরা এখন যদি কিছু না করি, ভবিষ্যতে পরিবেশ আরো খারাপ হলে আমরা আমাদের উত্তরসূরির কাছে দোষী হয়ে থাকব। তখন আমাদের উত্তরসূরি বলবে, তোমরা তো জেনে বুঝেও কিছু করনি, গাছ লাগাওনি, সবুজের জন্য কোনো আন্দোলন করনি। তখন আমরা সত্যিই ভাবব, কেন আমরা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিইনি ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচবার জন্য পুরো পৃথিবীকে সবুজে ভরে দিতে। সবুজ যেন ধরার প্রাণ হয়। সবুজ ধরার প্রাণ হলে এই ইহলোকই হবে স্বর্গের আসল ঠিকানা। লিখেছেন বৃন্দাবন ঘোষ, আশীর্বাদ, আবরার মাঠ, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। শ্রোতা বন্ধুরা, আপনাদের মনের না বলা কথা, অনুভূতি আর ভালোবাসার ভাষা নিয়ে আপনাদের পাঠানো চিঠি দিয়েই সাজানো হয়েছে এই পর্বটি। এবারে চলুন খুলে দেখি পরবর্তী চিঠির খাম। আর পরবর্তী চিঠিখানা আমরা পেয়েছি পুষ্প সাঁতরা এর কাছ থেকে, আটবেরিয়া, পূর্ব মেদিনীপুর থেকে তিনি চিঠিখানা লিখেছেন। তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, আজকের বিষয় সবুজ হোক ধরা প্রাণ। চোখ রাঙাচ্ছে বিশ্ব উষ্ণায়ন, হিমবাহ গলছে আধুনিকতার উন্নয়নের নামে, যথেচ্ছাচারভাবে বৃক্ষ নিধন চলছে। বাড়ছে গাড়ি, বাড়ছে কলকারখানার বিষাক্ত ধোঁয়া, পরিবেশ প্রকৃতিকে দূষণে দূষণে ভরিয়ে দিচ্ছে। প্লাস্টিকের যথেষ্ট ব্যবহারে উষ্ণাগত নদীর প্রবাহ বদ্ধ এবং বন্ধ হচ্ছে নিকাশি ব্যবস্থা। অরণ্য ক্রমশ ফাঁকা হচ্ছে, বন্যপ্রাণী এবং পাখিরা আশ্রয় হারাচ্ছে। মানব সভ্যতার ক্রান্তিকাল এখন। বিশাল বিশাল অট্টালিকা অহংকারী মাথা তুলে দাঁড়িয়ে আছে, বৃক্ষ নেই, সবুজ উধাও। যে হারে বৃক্ষ নিধন চলছে তাতে মনে হয় আমাদের প্রিয় বসুন্ধরা কি মরুভূমি হয়ে যাবে? বৃক্ষ থাকলে মানুষ থাকবে, অথচ অরণ্য সভ্যতা মানুষকে আশ্রয়, খাদ্য, পোশাক সব দিয়েছে। মানুষ প্রকৃতির কাছ থেকে সব গ্রহণ করে, কিন্তু ভালোবেসে কিছুই ফিরিয়ে দেয় না। সবুজ ধ্বংস করে উন্নয়নের নামে সভ্য মানুষের বড়াই করছি, কিন্তু বসুন্ধরাকে সবুজ এবং সুস্থ রাখতে হলে বৃক্ষ সৃজন করতে হবে। এ আমাদের সামাজিক কর্তব্য। বিষ বাষ্প ছড়িয়ে পড়ছে আকাশ, বাতাস, জল সর্বত্রই। মানুষ এখন এক একটি বিষ মানুষ। একমাত্র বৃক্ষই পারে বাতাস পরিশুদ্ধ করতে। তাই বলি, গাছ লাগান, প্রাণ বাঁচান। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। অনেকেই গাছ লাগিয়ে ছবি তুলে নিজেকে বিজ্ঞাপিত করে ছবি পোস্ট করেছেন, কিন্তু গাছ টিকে থাকলো কিনা তার খোঁজ কি কেউ নিয়েছে? বৃক্ষ সৃজনের সাথে সাথে তার পরিচর্যা বা রক্ষণাবেক্ষণ করতে হবে, এই আমাদের সামাজিক কর্তব্য। আর এভাবেই সকলের মহৎ উদ্যোগে সবুজ হোক ধরা প্রাণ। প্রেরক পুষ্প সাঁতরা, আটবেরিয়া, পূর্ব মেদিনীপুর। পরের চিঠিখানি লিখেছেন শীষ মোহাম্মদ শিশান, পাইকপাড়া, নলহাটি, বীরভূম থেকে। লিখছেন, প্রিয় বন্ধু আমার, নমস্কার, আদাব, সালাম। বুড়ো শিশান চলেছে জাহাজে, ধরে আছে হাল,
বুকে প্রত্যয়, দূরে দৃষ্টি, সামনে টাঙা। তুমি ভয় করবে না, তুমি এগিয়ে চলো। নৌকা দুলবে কখনো চড়ায়, কখনো এই পাশে, কখনো ওই পাশে, কখনো সামনে, কখনো পেছনে। থামবে না, তুমি থামবে না। এগিয়ে চলো শক্ত করে, ধরো হাল। তুমি একদিন পৌঁছাবেই পৌঁছাবে, কোনো একদিন। পাল ছিঁড়ে যেতে পারে ছিরুক, ঢেউ আসুক না হয় পাহাড় সমান। তুমি ছেড়ো না কোহাল, মুঠো করো হাত। রাত্রি নিশীতে ধ্রুব তারা দেখেও। পূর্ব দিক লাল আকাশে মেঘের কারুকাজ। নতুন ভোর, নতুন দিন, দৃঢ় প্রত্যয়, দম ধরো ভাই। হেইও লাগাও জোর, ওই দেখো তীর, নতুন দেশ, ছেঁড়া পাল, লাগলো বাতাস। দাঁড়া টানো জোর, ঝলমলে রোদ, নতুন দেশেতে অভিযাত্রীরা স্বাগত সবাই। ভেঙে পড়ো না কো ভাই, ধরো তুমি হাল। আসছে সামনে দেখো আগামীকাল, নতুন বসতি গর্ব হেথায়। আমাদের হবে নতুন দেশ, আমরা আনিব রাঙা প্রভাত, আমাদের হবে জয়। ভয় করো না গো, ভয় করো জয়। লিখেছেন শীষ মোহাম্মদ শিশান, পাইকপাড়া, নলহাটি, বীরভূম থেকে। এবারে আজকের লিখছি তোমায় পর্বের একেবারে সর্বশেষ চিঠিখানা লিখেছেন মলয় কুমার বিশ্বাস, আজাদ হিন্দ সড়ক, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া থেকে। তিনি লিখেছেন, প্রিয় অভিজ্ঞাপন, লিখছি তোমায়। আমরা বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করেছি 5ই জুন। তোমার বিষয় ভাবনা সত্যি প্রাসঙ্গিক। আসুন এই পৃথিবীকে সুন্দর সুস্থ করে গড়ে তোলার শপথ নিই, তথা দূষণমুক্ত পৃথিবী গড়ার অঙ্গীকার গ্রহণ করি। আমরা ইতিমধ্যে পালন করেছি বিশ্ব জলবায়ু দিবস, বিশ্ব মৃত্তিকা দিবস, বিশ্ব জল দিবস, আবার সম্প্রতি পালন করলাম আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস। একই উদ্দেশ্য, পৃথিবীকে সবুজায়নের মাধ্যমে দূষণমুক্ত করা। সবুজ থাকলে তবেই তো জীবকুল বাঁচবে। ওজোন স্তরকে বাঁচিয়ে রেখেছে সবুজ ভূমি। এই ধরাধাম সকলের। ধরাধাম সবুজ হওয়ার নেপথ্যে নদী বা জলাভূমির অবদান কিন্তু অপরিসীম। নদীর সঙ্গে পরিবেশের রয়েছে অমোঘ সম্বন্ধ, সবুজায়নের ভূমিকা পালন করে থাকে। ভাবতে অবাক লাগে, নদী আজ বিপন্ন। আধুনিকতা এবং উন্নয়ন নদীকে গিলে খেতে এগিয়ে এসেছে। গুরুদেব রবীন্দ্রনাথ তার সাহিত্য, গান, শিক্ষা, দর্শনের ফলিত রূপ তপোবন শিক্ষা, যেখানে চার দেওয়ালের বাইরে গাছতলায় তথা সবুজ বাতাবরণে প্রকৃতির সান্নিধ্যে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের ব্যবস্থা করেছিলেন। তিনি তো বহুকাল পূর্বে এই সবুজের গুরুত্ব তুলে ধরেছিলেন। এর মধ্যে লুকিয়ে আছে প্রকৃতির অনন্ত বিস্তার। তাই সবুজকে বাঁচিয়ে রাখার জন্য দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। জলাভূমিকে রক্ষা করতে হবে। জলাভূমি ভরাট করে কংক্রিটের বহুতল আবাসন তৈরি হচ্ছে। হারিয়ে ফেলছি প্রাকৃতিক ভারসাম্য। ওজোন স্তর ক্রমশ ভেঙে পড়ছে, যা সমগ্র পৃথিবীর রক্ষা কবচ বর্মের ন্যায়। আমাদের ভাবতে হবে এই বিষয়ে। তাই আমাদের সকলের মধ্যে সচেতনতা বোধ জেগে উঠুক। তাই একটা গানকে স্মরণ করি, ও যে সবুজ বন বিথিকা, দূর দিগন্তের সীমানায়। এই গানের মাধ্যমে গীতিকার সবুজের আরাধনা করেছেন, প্রকৃতিকে ভালোবেসে। পরিশেষে বলবো, পরিবেশকে আলোর দিকে তথা সবুজের দিকে নিয়ে যেতে প্রয়োজন সবার আন্তরিক সদিচ্ছা। ইতি মলয় কুমার বিশ্বাস, আজাদ হিন্দ সড়ক, কৃষ্ণনগর, নদিয়া। ছোট নদী তীরে ওই বাঁকে মোর প্রিয় কোথায় থাকে।
এবারে জানিয়ে দিচ্ছি তথ্য। বর্তমানে কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে রাজ্যব্যাপী জনকল্যাণ শিবির আয়োজন করা হবে। সবার সিদ্ধান্ত অনুসারে আগরতলা সহ রাজ্যের প্রতিটি ব্লক এবং স্থানীয় স্বশাসিত সংস্থায় জনকল্যাণ শিবিরের আয়োজন করা হবে। এর মধ্যে রাজ্যভিত্তিক শিবিরটি আগামী 14 থেকে 16 জুন পর্যন্ত রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হবে। ব্লক এবং পুর এলাকায় শিবিরের আয়োজন করা হবে আগামী 15 থেকে 17 জুন পর্যন্ত। আর এই শিবিরগুলিতে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে সুবিধাভোগীদের নথিভুক্তকরণ সহ বিভিন্ন প্রকল্প সম্পর্কে জনসচেতনতা তৈরি করা হবে। জানিয়ে দিচ্ছি আরও একটি তথ্য। আগরতলার বাধারঘাট স্থিত রামঠাকুর কলেজে 3 বছরের ডিগ্রি এবং ইউজি এনইপি পরীক্ষার দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে। সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণের জন্য সদর মহকুমার শাসক ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারায় পরীক্ষা কেন্দ্রের 100 মিটার এলাকার মধ্যে কিছু বিধিনিষেধ আরোপ করেছেন। মহকুমার শাসক আদেশে জানিয়েছেন, প্রফেসর, শিক্ষক, ইনভিজিলেটরসদের পরিচয়পত্র, ছাত্রছাত্রীদের এডমিট কার্ড ছাড়া অন্য কাউকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষা কেন্দ্রের এলাকায় 5 বা ততোধিক ব্যক্তি সমবেত হতে পারবে না। নিরাপত্তারক্ষী ব্যতীত পরীক্ষা কেন্দ্রের 200 মিটার এলাকার মধ্যে কেউ লাঠি জাতীয় অস্ত্র বহন করতে পারবে না। তাছাড়া মাইক্রোফোন বা স্বরবর্ধক যন্ত্র ব্যবহার করা যাবে না। ইট এবং ইটের টুকরো এক জায়গায় জড়ো করা যাবে না। মহকুমা শাসকের এই আদেশ সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। 10 জুন 2026 থেকে 12 জুন 2026, তারপরে 15 জুন 2026 থেকে 20 জুন 2026 এবং 22 জুন 2026 থেকে 25 জুন 2026, তাছাড়া 29 জুন 2026 থেকে 30 জুন 2026 হয়ে 7 জুলাই 2026 পর্যন্ত বলবৎ থাকবে। জানিয়ে দিচ্ছে আরও একটি তথ্য। ত্রিপুরা সরকারের তপশিলি কল্যাণ দপ্তর প্রি ম্যাট্রিক বৃত্তি প্রাপকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে। যেসব তপশিলি জনজাতি সম্প্রদায়ভুক্ত নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা 2025 থেকে 26 শিক্ষাবর্ষের প্রি ম্যাট্রিক বৃত্তির জন্য আবেদন করেছে, কিন্তু আধার নম্বরের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত না থাকার কারণে এখনো বৃত্তির অর্থ পায়নি, তাদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নিজেদের সক্রিয় ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর সংযুক্ত বা আধার সিডিং সম্পন্ন করতে হবে। এর ফলে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে বৃত্তির অর্থ জমা করা হবে। যেসব শিক্ষার্থীর নাম সংশ্লিষ্ট তালিকায় রয়েছে তাদের আগামী 18 জুন 2026 মধ্যে এই কাজ সম্পন্ন করতে হবে। এবারে কর্মপ্রার্থী বন্ধুদের জন্য কিছু কাজের খবর। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন বা টিপিএসসির মাধ্যমে গ্রামীণ উন্নয়ন দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট 8টি শূন্য পদে মোট জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 1 ইলেকট্রিক্যাল এর জন্য 5টি এবং জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 2 ইলেকট্রিক্যাল এর জন্য 3টি শূন্য পদ রয়েছে। গ্রেড 1 পদের জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিই বা বিটেক ডিগ্রি এবং গ্রেড 2 পদের জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকতে হবে। প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। তাছাড়া তফসিলি জাতি, তফসিলি জনজাতি এবং প্রতিবন্ধী প্রার্থী ও সরকারি কর্মচারীদের জন্য নিয়ম অনুযায়ী 5 বছরের বয়সের ছাড় রয়েছে। নির্বাচিত প্রার্থীরা গ্রেড 1 লেভেল 13 অনুযায়ী এবং গ্রেড 2 লেভেল 10 অনুযায়ী বেতন পাবেন। আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে। আবেদন গ্রহণ শুরু হয়েছে 19 মে 2026 থেকে এবং আবেদন দেওয়ার শেষ তারিখ 12 জুন 2026 পর্যন্ত। তাছাড়া ত্রিপুরা ফিশারি ডেভেলপমেন্ট বোর্ডের পক্ষ থেকে বিভিন্ন পদে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য ওয়াক ইন ইন্টারভিউর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট 4টি শূন্য পদের মধ্যে স্টেট প্রোগ্রাম ম্যানেজার পদে একটি, স্টেট ডাটা কাম MIS ম্যানেজারের জন্য একটি এবং ডিস্ট্রিক্ট
প্রোগ্রাম ম্যানেজারের জন্য 2টি পদে নিয়োগ করা হবে। এই নিয়োগ সম্পূর্ণ চুক্তিভিত্তিক এবং প্রাথমিকভাবে 11 মাসের জন্যই করা হবে। নির্বাচিত প্রার্থীদের মৎস্য দপ্তরের অধীনে পরিচালিত প্রকল্পে কাজ করার সুযোগ থাকবে। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের আগামী 15 জুন 2026 সকাল 9টার মধ্যে ওয়াক ইন ইন্টারভিউতে অংশগ্রহণ করতে হবে। ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ত্রিপুরা ফিশারি ডেভেলপমেন্ট বোর্ডের কার্যালয়, কলেজ টিলা, আগরতলায়। এবারে জানিয়ে দিচ্ছি আকাশের মনের খবর। আবহাওয়া দপ্তরে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী আগরতলা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23.7 ডিগ্রি সেলসিয়াস, এবং আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ সর্বোচ্চ 98% এবং সর্বনিম্ন 54%। তবে হ্যাঁ, কোথাও কোথাও কিন্তু ভারী বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তাই যারাই ঘরের বাইরে যাবেন অবশ্যই কিন্তু বর্ষাতে ব্যবহার করবেন, সেটা রোদের জন্যই হোক আর বৃষ্টির জন্যই হোক। শ্রোতা বন্ধুরা, এই গ্রীষ্মের তীব্র দাবদাহে হিট স্ট্রোক কিন্তু এখন একটা বড় স্বাস্থ্য ঝুঁকি। শরীরের তাপমাত্রা অতিরিক্ত বেড়ে গেলে এবং শরীর নিজেকে ঠান্ডা রাখতে না পারলে হিট স্ট্রোকের সমস্যা দেখা দেয়। শিশু এবং বয়স্কদের ক্ষেত্রেও এই ঝুঁকি কিন্তু আরও বেশি হচ্ছে। তাই হিট স্ট্রোকের ক্ষেত্রে যে বিষয়গুলো আপনাদের সতর্ক থাকতে হবে, রোদে বেরোলে অবশ্যই ছাতা, টুপি এগুলো ব্যবহার করুন। বেশি তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে হালকা খাবার খান এবং বারবার জল পান করুন। তৃষ্ণা না পেলেও জল পান করুন এবং শিশুদের দীর্ঘক্ষণ রোদে খেলতে দেবেন না। ঘরে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন। হিট স্ট্রোকের লক্ষণ দেখা দিলে দ্রুত ছায়াযুক্ত স্থানে চলে যান এবং শরীরে ঠান্ডা জল বা ভেজা কাপড় দিন। তাছাড়া লেবুর শরবত, ডাবের জল, ORS এগুলো খাওয়ানো যেতে পারে। তবে অবস্থার যদি অবনতি ঘটে তাহলে অবশ্যই দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। মনে রাখবেন, আপনার সামান্য সচেতনতাই আপনাকে এবং আপনার পরিবারকে সুস্থ রাখতে পারে। তো শ্রোতা বন্ধুরা, আজকের প্রভাতী অনুষ্ঠানের এখানেই আমরা ইতি টানছি। আশা করি আজকের এই আমাদের ছোট্ট আয়োজন আপনাদের খুব ভালো লেগেছে। আর এতক্ষণ অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমি সুস্মিতা আচার্য, আমি কোয়েল ভট্টাচার্য। আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দিল্লি